প্রতি বছর আমি অপেক্ষায় থাকি যে নতুন আলু কখন আসবে আর নতুন আলু দিয়ে আমি নতুন নতুন কি তরকারি রান্না করব সেই অপেক্ষায় থাকি। এবছরও ঠিক নতুন আলু চলে আসছে আর এর মধ্যে আমি নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করেছি। আর আমি কিভাবে করে গরু মাংস দিয়ে নতুন আলু রান্না করেছি আমি সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে নতুন আলু নিয়েছি 5টার মতো। তারপরে আলুগুলোকে এভাবে ছিলিয়ে নিয়েছি। যেহেতু নতুন আলু তাই নতুন আলু একদম ভালোভাবে ছিলানো দরকার হয় না। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলুগুলোকে ছিলিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। যে কয়টা আলু আমি নিয়েছি সাইজে কিন্তু এত বেশি ছোট ছিল না, যার জন্য আমাকে আলুগুলোকে কেটে নিতে হয়েছে। আর যদি একদম ছোট আলু থাকতো তাহলে কিন্তু আলুগুলো কাটার দরকার হতো না। একটু বড় সাইজের আলু ছিল, এজন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি। কিভাবে করে আমি কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। তারপরে আমি যে কড়াইতে তরকারি রান্না করব সেখানে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে গরুর মাংস দিয়ে দিয়েছি। গরুর মাংস পরিমাণটা ছিল হাফ কেজির মতো। তারপরে আমি এখানে সব মশলা দিয়ে দিব। আজকে যদিও গরুর মাংসটা একদমই ভিন্ন রকমের ভাবে রান্না করব, আজকের গরুর মাংসটা অন্যান্য রান্নার থেকে একদমই আলাদা। কিভাবে করে আমি রান্না করছি সেই রান্নাটাই টোটালটা শেয়ার করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপরে একটু গরুর মাংসের মশলা দিয়েছি, রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়েছি। তারপরে এখানে আমি 4-5 কোয়ার মতো আস্ত রসুন দিয়েছি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি। এরপরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি 4টার মতো শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো আস্ত দিয়েছি। এটা কখনো কেউ দিয়েছেন কিনা ভাবে করে সেটা জানি না, তবে আমি দিয়েছি। তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পুরোপুরিভাবে রান্না করার আগেই দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব। কিভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপরে আমি চুলার জাল ধরিয়ে তারপরে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসটাকে এমনভাবে কষাতে হবে, মাংস থেকে যেহেতু পানি বের হয়েছে সেই পানিটাকে শুকানো পর্যন্ত মাংস কষাতে হবে। এটা আমরা মোটামুটি সবাই জানি। মাংসের উপরে যখন তেল চলে আসবে তাহলে বোঝা যাবে যে আসলে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। আর আমি যখন মাংসটা কষাচ্ছিলাম এত ভালো একটা ফ্লেভার আসছিল রান্নার, যেটা বলার বাহিরে। আর এই ফ্লেভারটা আসার কারণ হচ্ছে আমি যেহেতু এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি, এর জন্য মাংসের ফ্লেভারটা আরো বেশি ভালো আসছে। আসলে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটা আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা। আজকের রান্নাটা টোটালি আমার কাছে আলাদা মনে হয়েছে, কারণ আমি এভাবে করে কখনো রান্না করি নাই। এটাই ছিল আমার প্রথম এভাবে করে রান্না করা। কারণ হচ্ছে আমি এই যে শুকনো মরিচটা এভাবে করে আমি কখনোই দেই নাই, আর শুকনো মরিচের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। যাই হোক, ইতিমধ্যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিব, আর পানিটা অবশ্যই গরম পানি দিয়েছি। মাংস সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে বা যতটুকু পরিমাণ পানি দিতে হবে ঠিক ততটা পরিমাণেই পানি দিতে হবে, আর আমি ঠিক ততটা পরিমাণেই পানি দিয়েছি। তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় ধরেই রান্না করতে হবে। ইতিমধ্যে আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। এই যে সম্পূর্ণভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আগেও বলেছি যে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা ছিল আমার প্রথমবারের মতো, তাই আমি এত বেশি রিকোয়েস্ট করছি সবাইকে যে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটা কমেন্ট করে জানানোর জন্য। এই রান্নাটা করার জন্য আমি কোনোভাবে কারো হেল্প নেইনি। তারপরে যে ইউটিউব দেখা সেটাও আমি করিনি, টোটালটাই আমি আমার নিজের মতো করে করেছি। রান্নার প্রসেসটা দেখে হয়তোবা বুঝতে পারছেন যে রান্নাটা অনেক বেশি মজা হবে। আসলেই ঠিক তাই, রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।